প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ এই আয়োজন। আপনাদের প্রিয় সেলিব্রিটিদেরকে নিয়ে আমি শ্রাবণ তহিদা হাজির হই, যেমনটি আজকেও হয়েছি। আজকে আমার সাথে যিনি রয়েছেন তার পরিচয়টা আমি এভাবে দিতে চাই, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। প্রতিনিয়ত তার কাছ থেকে সবাই শিখতে পারে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি কাজ করে চলছেন এবং অভিনয়ের ক্ষেত্রে 5 দশক পেরিয়ে 6 দশক পেরিয়ে এখন তিনি ছুটছেন আরও দুর্বার গতিতে এবং অলরেডি তার অভিনয় দিয়ে আমাদের সবার মন কেড়ে নিয়েছেন এবং পেয়েছেন জাতীয় স্বীকৃতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই বর্ষিয়ান অভিনেত্রী আজকে আমার সাথে রয়েছেন, যিনি আমাদের সবার প্রিয় চিরতরুণ দিলারা জামান। বাংলাদেশের নাট্যাঙ্গনের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের মধ্যে অন্যতম একজন দিলারা জামান। অভিনয় তার রক্তে, তার প্রতিটি অভিব্যক্তিতে। 6 দশকেরও বেশি সময় ধরে যিনি আপন আলোয় আলোকিত করেছেন টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র। দিলারা জামান 1943 সালের 19 জুন অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের আসানসোলে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর পরিবার চলে আসে বাংলাদেশে। তিনি ঢাকার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। স্কুলে তিনি প্রথম মঞ্চনাটকে অভিনয় করেন। পরে তিনি ইডেন মহিলা কলেজে ভর্তি হন। সেখানে তিনি নুরুল মোমেনের শীর্ষা হিসেবে অভিনয় করে প্রথম পুরস্কার পেয়েছিলেন। শৈশব থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ, আর সে সাথে শুরু হয় মঞ্চ নাটকের সঙ্গে পথচলা। দিলারা জামান ফখরুজ্জামান চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিলারা জামান অভিনয়ে যুক্ত হন 60-এর দশকে। তার অভিনয় জীবনের সূচনা হয় বিটিভির প্রারম্ভিক সময়ে, যখন নাটক হতো সাপ্তাহিক ও সরাসরি সম্প্রচার। তার সাবলীল উচ্চারণ, শক্তিশালী উপস্থিতি ও আবেগঘন সংলাপ বলার ক্ষমতা তাকে দ্রুতই জনপ্রিয় করে তোলে। টেলিভিশনের পাশাপাশি তিনি কাজ করেছেন বহু মঞ্চ নাটকে, যা তাকে সত্যিকার অর্থেই একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে গড়ে তোলে। চলচ্চিত্রেও তিনি রেখেছেন শক্তিশালী উপস্থিতি। তার প্রতিটি চরিত্র যেন বাস্তব থেকে তুলে আনা জীবন্ত প্রতিচ্ছবি। দীর্ঘ অভিনয় জীবনে দিলারা জামান পেয়েছেন অসংখ্য সম্মাননা। 2008 সালে তিনি পান বাংলাদেশ সরকার কর্তৃক 21শে পদক। এছাড়াও বিভিন্ন নাট্য সংগঠন ও প্রতিষ্ঠান থেকে পেয়েছেন আজীবন সম্মাননা। দিলারা জামানের কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। তিনি শাহীন স্কুলে শিক্ষকতা করেছেন। অভিনয়ের বাইরে দিলারা জামান ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষিকা। তিনি বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন বিভিন্ন কলেজে। ছাত্রছাত্রীদের কাছে ছিলেন প্রিয় শিক্ষক এবং অনুপ্রেরণার উৎস। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ, প্রজ্ঞাবান ও সংগ্রামী নারী। দিলারা জামানের অভিনয় শৈলী, তার মূল্যবোধ, তার জীবন দর্শন আজকের প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের জন্য এক অনন্য দিক নির্দেশনা। তিনি শুধু একজন শিল্পী নন, তিনি একটি প্রতিষ্ঠান, একজন নীরব আলোকবর্তিকা, যিনি আলোকিত করে চলেছেন নাট্য জগৎকে। তার অভিনয় থাকবে হৃদয়ে, ইতিহাসে। কেমন আছেন? অনেক ভালো আছি, অনেক ভালো লাগছে। পুরনো জায়গায় এসে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের সাথে আপনার সম্পর্কটা অন্য সবার থেকে একটু আলাদা। আপনি আসলে সবার জন্য খুব অনুপ্রেরণার। আপনি সব সময় তরুণ, আপনি সবাইকে ইন্সপায়ার করতে পারেন। মানে কিভাবে সম্ভব এতটা পথ পাড়ি দিয়েও এতটা তরুণ থাকাটা? তরুণ বলতে যেটা আমরা সাধারণত বুঝি সেইটা ওইভাবে না নিয়ে মনটাকে সবসময় সজীব রাখা, সচেষ্ট থাকা, সব কাজে উৎসাহ থাকা, তারপরে প্রত্যেকটা কাজকে খুব নিবিড়ভাবে দেখে সেটাকে পর্যবেক্ষণ করা, এইগুলোর ভেতর দিয়েই কিন্তু মানুষের মনটা সজীব থাকে, সচল থাকে এবং মানুষ এগিয়ে যেতে পারে। আমার বয়স হয়েছে, আমি আর কিচ্ছু পারবো না এইরকম বললে ওইখানেই শেষ। এক্স্যাক্টলি, আমার কাছে এটা মনে হয় মানুষের মন যদি ইচ্ছে করে সে সবকিছুই করতে পারে। ডানা না থাকলেও আকাশে ওড়া সম্ভব যদি ইচ্ছেটা থাকে। এটার প্রমাণ হচ্ছেন আপনি। এখনো যদি কোনো নতুন কাজ আপনার হাতে চলে আসে, আপনি যেভাবে ঝাঁপিয়ে পড়েন, এটা তো একটা হচ্ছে আপনার মনের ইচ্ছে, আর একটা হচ্ছে যে অনুপ্রেরণাটা। এই বয়সে অন্য অনেকের থেকে আপনি অনেক অ্যাক্টিভ। এটার জন্য আলাদা করে কিছু করা হয়? অভিনয়টাকে তো ভালোবেসে এসেছিলাম এক সময়, তখন তো এটাকে জীবন জীবিকা হিসেবে কেউ নিতে পারতেন না এবং সম্ভব ছিল না।
অভিনয়ের পাশাপাশি অন্য একটা কাজ তাকে করে যেতেই হতো। আমার যারা গুরু ছিলেন বা আমার সহযাত্রী যারা ছিলেন সবার কথাই বলছি, কিন্তু এখন তো আমরা এটাকে মানে খুব ইজিলি এটা আমার প্রফেশন হিসেবে আমরা নেই, কিন্তু তখন থেকেই আসলে একটা ধ্যান ছিল যে ভালোবাসার যে যে জায়গাটা, সেটাকে তো আমরা সব কিছু থেকে আলাদা করে রাখি কেমন। তো আমি যাকে ভালোবাসি, যে যে জিনিসটাকে ভালোবাসি, যে কাজটাকে ভালোবাসি, সেটার প্রতি তো আমার মনোযোগ, আমার চেষ্টা, আমারও সব কিছুই সেটার জন্য থাকবে। তো ওইভাবে ওগুলো চেষ্টা করেছি, যখনই কাজ করেছি প্রত্যেকটা চরিত্রের প্রতি সৎ থাকার জন্যে, একনিষ্ঠ থাকার জন্যে, সেই চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আমি যেটা নই সেটাকেই আমাকে বিশ্বাস করাতে হবে দর্শককে। তো এটা অনেক দুরূহ কাজ, তবুও চেষ্টা করেছি করার জন্য, জানি না কতটুকু। বাহ, চমৎকার, ভালো লাগছে এই কথাগুলো শুনে। কিন্তু অভিনয়ের কথা যখন আসলো, প্রথম অভিনয়ের সামনে চলে আসা বা অভিনয় শিল্পী হিসেবে নিজেকে আসলে দেখা 1963 সাল। টেলিভিশনে তখন নাটক হতো, মানে ছোট ছোট একাঙ্কিকার মতন আর কি। তো সেগুলো দিয়ে শুরু, তারপরে এমনি পুরো নাটক আর কি 66 সালে। আর তার আগে যে অভিনয়টা সেটা হলো মঞ্চে, যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন বছরের শেষে একটা নাটক হতো, সেখানে অভিনয় করা। তো ওইখান থেকেই যাত্রা শুরু, মঞ্চ থেকেই যাত্রা শুরু, আর এখন তো পর্দায়। কিন্তু সেই সময়টা মানে 66-র কথা বলছি বা 60-এর দশক, ওই সময়টা একটা মেয়ে হিসেবে মানে কাজ করা, এভাবে ক্যামেরার সামনে আসা বা ক্যামেরার পেছনেও মঞ্চ নাটকে কাজ করা, এটা অনেক দুর্বার সাহস এবং মন মানসিকতা সেরকমের দরকার। আপনার আসলে ওই সময়টায় মানে আপনাকে সাপোর্টটা দিয়েছে কে, নাকি আপনি নিজে নিজেই করেছেন? নিজের তো ইচ্ছা ছিল, প্রবল ইচ্ছা। আর আমি বলি যে আমার বাবা মাও অনেক সংস্কৃতি মনে ছিলেন দেখেই আমাকে অ্যালাউ করেছেন। কারণ তখন আমার নানার বাড়িতে যখন যেতাম বেড়াতে, বোরখা পরে যেতে হতো। হ্যাঁ, এবং আমাদের বংশে আমি প্রথম মেয়ে যে ম্যাট্রিক পাস করেছি, লেখাপড়া করে এত দূর এসেছি, এবং খালি বলতে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। কিন্তু আমার বাবা না, আমার মেয়ে আগে MA পাস করবে, তারপরে বিয়ে দেবে। সব আই বুড়ো হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে একসঙ্গে নাটক করে, এটা তো একটা খুবই, এবং আমার আব্বা আম্মাকে অনেক মন্দ কথা শুনতে হয়েছে, কিন্তু তারা কখনোই সেটাকে ইয়ে করেনি যে না, আমার মেয়ে একটা, তার ভিতরে প্রতিভা আছে, একটা ভালো কাজ করছে, কেন বাধা দেব। এবং আমার মা এবং আমার আব্বার জন্য আমি মনে হয় যে এত দূর এসেছি। পরবর্তী জীবনে আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী, বিশিষ্ট লেখক, অনুবাদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছে, তিনি যদি আমার এই পথ চলারটাকে মানে সঙ্গী হিসেবে না থাকতেন, আমি এতদূর, কারণ এখনকার মতো তার তো সহজ ছিল না। একটা কাজ করতে গিয়ে রাত 4টা 5টা বেজে গেছে, বাড়িতে এসছি, এসে যখন নাকি ঘরে ঢুকেছে আজান দিয়ে দিয়েছে, গোসল করে নামাজ পড়ে একটু শুয়েছি, আবার একটু পরে উনি আমাকে ডেকে দিয়েছেন স্কুলে যাবে না, কারণ আমি তখন শিক্ষকতা করতাম। তো এইগুলো মানে উনি সাথে না থাকলে এমনও হয়েছে যে 2 দিন 3 দিন মানে সকালে স্কুলে চলে গেছে, আমার বাচ্চারা ঘুমিয়ে আছে তখন, তারপরে উঠে ওরা কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, আর আমি ক্লাস শেষ করে স্কুলে গাড়ির পিছনে ব্যাগের মধ্যে আমার কাপড় চোপড় ড্রেস, সেখান থেকে চলে গেছে হয়তো ওল্ড টাউনে কাজ করার জন্য। তারপরে মিরপুর, যেটা এখন এত আধুনিক শহর, তখন তো জঙ্গল, হ্যাঁ, ওইখানে কাজ করছি, আউটডোর ওখানে হচ্ছে। তো এইরকম কাজ করতে গিয়ে আর লোকজনের ভিড়, কাজ করা যায় না। তারপরে হয়তো সন্ধ্যা হয়েছে, তারপরে কাজ শুরু করেছে কোনো বাড়িতে। তো এইরকম করতে করতে কত রাত হয়ে গেছে, উনি জেগেছিলেন। এই জিনিসগুলো না আমি ফিল করতে পারছি। মেয়েদের সঙ্গে কথা হয়নি, মোবাইল ছিল না, ওদেরকে দেখিও নি, মানে ওদের প্রতিও আমার এখন মনে হয় যে ও সত্যি ওদের প্রতিও হয়তো আমি অন্যায় করেছি, ওরা আমাকে কাছে চেয়েছে, পাইনি। বাহ, এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের সিনারিও, যারা কাজ করে তাদেরকে বাসা সামলে, বাচ্চা সামলে, অনেক কিছু মেইনটেইন করে কাজ করতে হয়। আপনি যে আজানের কথা বললেন, ওই আমলে আপনি আজান দেওয়ার সময় বাসায় ঢুকেছেন, তখনকার তুমি যে বললে মেয়েদের প্রতিবন্ধকতা এখনো আছে, এটাই বলছি আমি যখন কাজ করি
অনেক মেয়ে দেখি কি একদম মুখটা শুকিয়ে যায়, তোমাদের মতো মেয়েরা বলছে কি আমরা ঘরে ঢুকতে পারবো না, বাড়িওয়ালার চাবি তো গেটের চাবি বাড়িওয়ালার কাছে, বাড়িওয়ালা দরজা খুলবে না, এত মায়া লাগে। আমি বললাম যে তোমার হাজব্যান্ডকে ফোন করো, আমি কথা বলছি। আমি বলি যে আমার বাসায় থাকুক রাত্রেবেলায়, সকালে ওকে আমি গাড়িতে উঠিয়ে দেবো, বেবি ট্যাক্সি উঠিয়ে দেবো, ও বাড়িতে যাবে। এই যে এখনো যে একটা মানে সমাজের সবার কাছ থেকে যে একটা সহযোগিতা পাওয়া বা কিছু, স্বামী যে হয়তো অ্যালাউ করছে কিন্তু অন্য মানে প্রতিকূলতা তাকে আগাতে দিচ্ছে না, এগুলো এখনো আছে এবং স্বামীও অনেকের অ্যালাউ করে না। সবাই এতটা ভাগ্যবতী হয় না, যেটা আমার মনে হয় যে আপনি এই জায়গাটায় অবশ্যই সহযোগিতা পেয়েছেন, একটু লাকিও, এবং আপনি আপনার মা বাবার কাছ থেকে যে জিনিসটা পেয়েছেন, হাজবেন্ডের কাছ থেকে, সোসাইটির কাছ থেকে সেটা আদায় করে নিয়েছেন, এটা সবার জন্যই অনুপ্রেরণা। আর যে কথাটি বলছিলাম যে আপনি যখন অভিনয় শুরু করলেন, মানে আপনি কিভাবে বুঝলেন যে আপনার মধ্যে এই অভিনয় সত্তাটা আছে? ভালোবেসেছি, বাস এটা আমি করব। এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে আমাকে এক সময় আমার যে শিক্ষকতা পেশা ওটাকে ছাড়তে হয়েছে। কিছুটা কি মিস করেন শিক্ষকতা পেশাটাকে? অবশ্যই করি, কারণ এখন যখন কোথাও যাই, হয়তো একটা বড় একটা লোক চুল পেকে গেছে, এখান থেকে এসে পায়ে সালাম দেয়, ম্যাডাম আমি আপনার ছাত্র ছিলাম। আমি এমনি করে তাকে, আমার চোখে তখন ছোট্ট একটা বাচ্চা বলে আমি পাবলিক স্কুলের ছাত্র, আমি না তাকিয়ে থাকি মুখের দিকে, মানে তখন যে কি ভালো লাগে যে আমার ছাত্র তারা বলছে এরকম। সেদিন একটি ছেলে, সে 35 বছর পরে তার সাথে দেখা, সে কোথা থেকে আমার ঠিকানা এসে দৌড়ে এসে আমার একদম পায়ের কাছে, ম্যাডাম আমি, মানে এত যে সেটাও একটা মায়া আসলে। আমার আব্বা বলতেন যে দেখো পৃথিবীতে সন্তানের ভালো দেখলে, উন্নতি দেখলে বাবা মা সবচেয়ে খুশি হয়, এবং তারপরেই শিক্ষক তিনি মানে ছাত্রের জন্য নিঃস্বার্থভাবে তার ভালোবাসা বা ভালো লাগাটা থাকে। বাহ, দারুণ বলেছেন। অনেক প্রাপ্তির কথা শুনছি, আনন্দের কথা শুনছি, সহযোগিতার কথা শুনছি। না, আমার বড় প্রাপ্তি আমি মনে করি যে দর্শকের ভালোবাসা। এই যে জাতীয় পুরস্কার পেয়েছি, 21 পদক, সেগুলো হ্যাঁ আমার কাজের মূল্যায়ন হয়েছে, স্বীকৃতি হয়েছে, কিন্তু মানুষ যে এরকম ভালোবাসে, এটা সত্যি আমি তাদের ভালোবাসা ছাড়া আজকে আমি দিলারা জামান হতে পারতাম না। আপনার জীবনের মানে সবচেয়ে স্মরণীয় যে ক্যারেক্টারটা, যে অভিনয় শিল্পী হিসেবে যে চরিত্রের কথা সবসময় মনে রাখতে চাইবেন, সেটা কোনটা? না, আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমি মানে এমন চরিত্র করেছি আর কি, সত্যি সেগুলো মানে খুব চ্যালেঞ্জিং ছিল। এই যে রিসেন্টলি একটা কাজ করেছি বিটিভির জন্যেই, তৌকির আহমেদের লেখা, তো সেখানেও একটা চরিত্র এরকম, আমি মানে 80 পার হয়ে গেছে, ডিমেনশিয়াতে ভুগছে, এই দেখে বলছে না আমি বলিনি, আমি রেখেছি, এই তারপর নাম ভুলে যাচ্ছে, এই তুই যেন কে, এরকম সারাক্ষণ ওই যে একটা মানে ওই চরিত্রটাকে নেওয়া। আসলে চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করতে গেলে একজন শিল্পীর অনেক ত্যাগ, এটা আমি সংলাপ বললাম আর হয়ে গেল তা না, এত সহজ কিছু না আর কি। সেই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা, আর যে সবাই যখন বলে কোন চরিত্রটা সবচেয়ে প্রিয়, আসলে যখন যে চরিত্রটা করি সেটাকেই তখন আমার কাছে বড় হয়ে থাকে। এবং আমি বলি যে একজন মা যেমন তার সন্তানের মধ্যে পার্থক্য করে না যে না আমার এই ছেলেটা বেশি ভালো, এই ছেলেটা খারাপ, যখন আমি যে চরিত্রটা করছি সেটাকেই আমার মনে হয় যে এটাকে আমাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। যে চরিত্রগুলোকে আমাকে আজকে দিলারা জামান, ওই চরিত্রগুলো যেমন এইসব দিনরাত্রি করেছি, তারপরে গয়ময় করতে গিয়ে তো আমার ভীষণ ভয় লাগতো, কারণ ওখানে একজন মহিলা, তিনি বিছানা ছেড়ে কোথাও যেতে পারেন না, ওই বিছানার থেকেই উনি তার জমিদারি সব কিছু, এবং তিনি এত যে কেউ হেঁটে গেলে ঠিক বুঝতে পারেন যে কে হেঁটে যাচ্ছে। তো এই দুর্দান্ত প্রতাপশালী একজন মহিলা, সেই চরিত্রটাকে মানুষের কাছে বিশ্বাস, আমি তো পারবো না। পরে দেখি যে ওমা সবাই দেখি ওই চরিত্রটাকে এত ইয়েভাবে নিয়েছে, এখনো বলে আপনি মির্জার মা, তারপরে এইসব দিন আপনি টুনির দাদি। একদিন আমি এইসব দিন রাত্রি করার সময় স্কুলে যাচ্ছি, তো একটা ছোট্ট মেয়ে ক্লাস 3 না 2 এর বোধহয় বেরোয়, ম্যাডাম আপনি টুনিকে এত বকেন কিসের জন্যে? আমি না মুখে দিয়ে তাকে, ছোট্ট বাচ্চাটা,
আমি তারপরে দিন রিহার্সাল থাকতো, তো এখানে এসে আমি, হুমায়ুন ভাই প্লিজ আমাকে আর এরকম, আমার ছোট্ট আমার ছাত্রী, সে আমাকে বলে আপনি টুনিকে এত বকেন কেন, বলে কি এইখানেই তো আপনার বেশি সার্থকতা। কথা বলতেন না, হ্যাঁ। বলকে বুঝতে পেরেছেন তো, আপনি তো করতে চাচ্ছিলেন না। তো সত্যি টুনির দাদি হয়ে এখনো আমি বেঁচে আছেন। বেঁচে আছি। যে নাটকগুলোর কথা শুনছিলাম সেই দুটো নাটকই কিন্তু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। সো বাংলাদেশ টেলিভিশনে এসে আজকে অনেক বেশি স্মৃতিকাতর আপনি। সত্যি স্মৃতিকাতর, মানে জন্ম বেড়ে ওঠা যদি বলি, হ্যাঁ যখন প্রথম শুরু হয়েছে তখন তো এরকম কিছু রেকর্ড হতো না, ডাইরেক্ট মঞ্চের মতো কাজ করতে হতো, এবং কতদিন ধরে আমরা সংলাপ রিহার্সাল করতাম, সংলাপ, এবং যেদিন নাটক হতো সেটা তো ডিআইটি ভবন, যে এখন যেটা, ওখানে একটা এরকম ছোট স্টুডিও এবং ক্যামেরা ফিক্সড করা, একটু সরে গেলে মানে এক হাত সরে গেলে আউট অফ ক্যামেরা। তো এইগুলো মনে রেখে সংলাপ বলা, এবং সংলাপ ভুলে গেলে তো গেল, যুদ্ধ করে 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 আজকের এই অবস্থা, প্রযুক্তির এত উন্নতির সাথে সাথে আমাদের সব কিছু অনেক সহজ হয়ে গেছে, কষ্ট কমে গেছে, এবং আমি বলবো যে এখন কষ্ট কমে গেলেও আমাদেরকে সবসময় সচেতন থাকতে হয়, কারণ মানুষও এখন অনেক সচেতন হয়েছে, একটু ফাঁকি টাকি দেওয়ার কোনো উপায় নেই, একটু ভুল হলে বা খুব লক্ষ্য করে প্রত্যেকটা মানে জিনিস, ছোট্ট জিনিস হয়তো আমার দৃষ্টিতে এড়িয়ে গেছে, কিন্তু ঠিক একজন দর্শক বুঝতে পারছে এই জায়গাটা ভুল ছিল বা এই জায়গাটা এটা ছিল। তো এইগুলো মনে রেখেই কাজ করতে হয় আর কি। যুদ্ধ তখনও ছিল, এখনো আছে আর কি। ঢাকা ইউনিভার্সিটিতে সবাই পড়ে, অনেকেই পড়ে, কিন্তু সবাই এতটা আধুনিক মনের হতে পারে না। এর পেছনে আপনার নিজের স্কুলিংটা কোথায় ছিল? আমাদের ছোটবেলায় তো এত বাইরের কিছু ছিল না, আমরা বই পড়েছি, সারাক্ষণ বই পড়েছি, রেডিওটা শুনে, রেডিও আমাদেরকে বলেছে তোমার খবর শুনবে, অন্য কথাগুলো উচ্চারণ যাতে সুন্দর হয়। স্কুল পাইনি যে আমরা প্র্যাকটিস করবো বা শেখার, এত কিছু ছিল না। আপনি প্রচ্ছদে যখন কাভার মডেল হলেন, সেটা যেমন চমক ছিল, ঠিক তেমনি এখনো আপনাকে দেখছি আপনি ফ্যাশন রানওয়েতে হেঁটে যাচ্ছেন, র্যাম্প ওয়াক করছেন, মানে এই যে আপনার বহুমাত্রিক দিকগুলো তুলে ধরা, এই বয়সে এসে মানুষ আসলে অনেক কিছুই করতে পারে না, আর আপনি দাপটের সাথে করছেন, এটা আসলেই ট্রিমেন্ডাস, এটা অনেক বেশি অনুপ্রেরণার। এবং আপনার ছেলে মেয়েরা, আপনার মেয়েরা তো দেশের বাইরে থাকে, একটা সময় মনে হয় আপনাকে দেশের বাইরেও নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। 2 বছর ছিলাম, কিন্তু আমার মানে মন কেমন, কথা বলে না, প্রত্যেকে ব্যস্ত, এত ব্যস্ত, এত পাশে বসে আছে, 1 ঘন্টা ধরে যাচ্ছি, তাকালাম হাসছে, আবার তাকালাম, আর এখানে রাস্তায় বের হই, বা আমি তো এখনো নিজে রান্না করি, বাজার করি, তো বাজারে গেলে দাদি আপনার নাটকটা দেখছি কিন্তু ভালো করছেন, তো এত ভালো লাগে যে আসলে ওদের জন্য আমি দিলারা জামান। আজকে মানুষের যেই ভালোবাসা, এটাতেই আমি ওর অনুপ্রেরণা পাই, মনে হয় যেন যে যতদিন শরীরে শক্তি আছে পারবো, কাজ করি। আর দুটো মেয়ে হচ্ছে দেশের বাইরে থাকে, একজন ডক্টর, একজন লয়ার, আর ছেলে হচ্ছে আপনার এখানে ব্যবসা করছে, টাঙ্গুয়ার হাওড়ে তার বোট আছে, হাউস বোট। এখন যে এনভায়রনমেন্টে কাজ করেন, নাটক করেন, বা তখনকার নাটক, এখনকার নাটক, আপনি আসলে অনেকগুলো বছর দেখেছেন, এখনকার নাটক নিয়ে বা এখনকার অভিনয় শিল্পীদেরকে নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে আপনার অভিমত শুনতে চাই। সময়ের বদলাবার সাথে সাথে মানুষের পছন্দ, রুচি, সব কিছু, কাজের ধরন সব বদলে গেছে। কেমন ওই তুলনা করলে হবে না। এখন আমি বলি যে এখন যারা কাজ করতে আসে তারা অনেক বেশি জানে, শিখে এসেছে, দেখার সুযোগ আছে তাদের। আমাদের সময় তো মানে জানাটা খুব লিমিটেড ছিল, একটুখানি ওই রেডিও, টেলিভিশন বা মঞ্চে একটু দেখে দেখে শিখতাম, আর কিছু ছিল না। কিন্তু এখন তো অভিনয়ের উপরে বা ফটোগ্রাফির সব কিছুর উপরে এখানে একটা স্কুলিং আছে, পড়ার বিষয় হয়েছে এগুলো। তো শেখার তো তাদের অবদান আমি মনে করি যে আরো অনেক বেশি এবং অনেক পারফেক্টলি তারা দিতে পারে আর কি। তবে আমরা দেশের বাইরে দেখি যারা বর্ষিয়ান এরকম অভিনেতা বা অভিনেত্রী আছে, তাদেরকে চিন্তা করেই নতুন নতুন প্রকল্প বা নতুন নতুন সিনেমা এখানেও হবে। আমি হতাশ না, আসলে আমাদের একটু সময় লাগবে, আমরা একটু ধীরে ধীরে আগাই, তো হয়ে যাবে হয়তো। মন খারাপ করার কিছু না। আমি পেলাম না তাতে কি আমাদের সময় হয়নি, তোমাদের সময় তোমরা পাবে, সেটা আমরা
যেমন যে সুযোগগুলো তখন পাইনি এখন এখন পাচ্ছি। যারা নতুন এসছে তারা সেটাও ভালোভাবে উপভোগ করছে। তো এটা নিয়ে হতাশ হবার বা মন খারাপ করার কিছু নেই। জীবন তো বহতা নদীর মতন, চলে যাবে, বাধা আসবে, আবার সে পথ খুঁজে আরেক দিকে চলে যাবে। কেমন? দিলারা জামানের সবচেয়ে পছন্দের রং কি? লাল, লাল? জয়ের প্রতীক। সবচেয়ে হচ্ছে প্রিয় বই? এখন অত বেশি পড়তে পারি না, চোখের কষ্ট তো, তবুও এখনো সবাই বই দেয় আমাকে, বলে একটু পড়ে দেখবেন, খুব ভালো। প্রিয় লেখক? প্রিয় লেখক এই বাংলার লেখক, ওই বাংলার লেখক, মানে অনেকেই আছে। প্রিয় অভিনেতা যার সাথে কাজ করে আপনার কমফোর্ট জোনটা তৈরি ছিল, বা অভিনেত্রীও হতে পারে? না, আমার সাথে যেসব যারা কাজ করতেন একসময় সব তো চলে গেছেন, এখন নাম শুনতে বেশিরভাগ কাজই আবুল হায়াত ভাই। এই প্রজন্মে যারা কাজ করে তাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি মানে প্রতিশ্রুতিশীল মনে হয়? এক একজনের এক একটা ধরন তো। এখনকার ওরা খুব ট্যালেন্টেড, আমি তো মানে দেখে অবাক হয়ে, বাপরে বাপ কেমন করে দুর্দান্ত ভাবে কাজ করছে, মানে আর একজন আরেকজনকে কিভাবে করবে, তাদের দিয়ে সে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের প্রত্যেকটা মানে কথা বলছে যেন এরকম। আচ্ছা, তাহলে প্রিয় নির্মাতা যার সাথে সবচেয়ে বেশি কাজ হয়েছে? একটা দুটো করে কাজ করি এখন, একটা না একজনের সাথে। আগের কথাই যদি বলি, আগে তো আমি সব সময় প্রথমেই আমি স্মরণ করি আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদকে। তার কাজের ভেতর দিয়েই আমি প্রথমে দর্শকদের কাছে পরিচিত হলাম। তার আগে তো আমি চট্টগ্রামে ছিলাম 8 বছর, সেখানে আমি মঞ্চে কাজ করেছি। ঢাকা আসার পরে প্রথমে যখন একটা দুটো কাজ করেছি, প্রথমে কেউ আমাকে বুঝতে পারেনি, মনে করেছে যে, কারণ মাঝখানে আমার অনেক দিন গ্যাপ গেছে, আমি ময়মনসিংহে বদলে গেছি, তারপরে চিটাগং চলে গেছি, সেখানে তো টেলিভিশন ছিল না। বুঝতে পেরেছি। তারপরে তো বলছি, এই মেয়েটা কি, ইনি কি কলকাতা থেকে এসছেন, কলকাতা থেকে এসছে, এরকম বলতে বলতে আর কি। তারপরে যখন নাকি হুমায়ুন ভাইয়ের কাজ শুরু করলাম, আমি মোস্তফা ভাই, আমরা জুটি হলাম, এরকম তার কারণেই আমি আর কি প্রথমে সবার মাঝে ছড়িয়ে যাওয়া এটা হয়েছে। আচ্ছা, প্রিয় খাবার কি আপনার? আমার প্রিয় খাবার মাছের ভর্তা। মাছের ভর্তা, বাহ, চমৎকার। অনেক কিছু প্রিয় জেনে নেবার চেষ্টা করলাম। এবার হুমায়ুন আহমেদের সাথে ছোট্ট করে একটা স্মৃতিচারণ শুনে আমি আজকের মতো বিদায় নিব। হুমায়ুন ভাই না, মানে নিজে হাসতেন না, একটা কথা গম্ভীর হয়ে বলতে, কিন্তু আমরা সবাই হাসতে হাসতে মানে কি যে অবস্থা, এমন এক একটা মানে সারপ্রাইজ দিতেন না। একদিন বলছে কি, হুমায়ুন ভাই আজকে কিন্তু আর বেশি রাত জাগবেন না, এইসব মানে একটা শর্ট দিয়ে তারপরে গল্প শুরু হলো, তারপরে আবার উনি আবার কাজ শুরু করে, এরকম করতেন। মানে সময়কে কিন্তু দিতেন না, যে কাজ দুদিনে শেষ হবে 4 দিন 5 দিন লেগে যেত। তা বলছি যে আজকে কিন্তু সবে মেরাজ, হ্যাঁ আজকে বেশি রাত করবে না, তাড়াতাড়ি শেষ করে দেবেন। বলছি, ও তাই নাকি, ও সবে মেরাজ, আচ্ছা আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি। বিকাল হয়েছে, তারপরে দেখি কি হুজুররা আসা শুরু করেছে। আমি বললাম যে হুজুর আসছে কেন, আমাদের কি নাটকে কোনো সিকোয়েন্স আছে, মিলাদ বা কিছু? তো কেউ কিছু বলতে পারছে না, বুঝছো। আবার দেখি বড় পাতিলে রান্না হচ্ছে, হচ্ছে। পরে হুজুরা দোয়াটা পরে চলে গেলেন, তারপরে খাওয়াটা হলো। হুমায়ুন ভাই বলে কি, এই যে আপনার কথা রেখেছি, বুঝেছেন, আজকে শুটিং রাখেননি। আমি বললাম যে রাখেননি কেন, কি হয়েছে? বলকে আপনি না বললেন আজকে সবাই মহারাজ আল্লাহকে ডেকেছি এবং খাওয়া দাওয়া করলাম, এরকম মানে কি যে মানে উইটি ওনার কথাবার্তা সব কিছু মানে অবাক লাগে আসলে। এই মানুষটা আরো অসময়। এবং আমি বলবো যে এই যে উনি একটা পাঠক সমাজ তৈরি করেছিলেন ওনার লেখার ভেতর দিয়ে আর কি। দর্শক তো তৈরি করেছেন নাটকের ভেতর দিয়ে, কিন্তু তার আগে উনি একটা পাঠক সমাজ তৈরি করেছেন, পাঠক শ্রেণী করেছেন। আপনি অনেক সুন্দরী, অনেক সুন্দরী এখনো, তখন তো আরো বেশি ছিলেন। এটা নিয়ে কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে হয়নি? ছেলেরা অনেক বেশি ডিস্টার্ব করা, বিরক্ত করা, বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব? সেগুলো তো হয়েছে, এখন এগুলো বলা যাবে? আমার নাতি এখন গ্র্যাজুয়েশন হয়েছে কানাডাতে, সে বলবে নানু হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হ্যাঁ এরকম করে তবে এইসব বিয়ে করবে। আমি তো অনেকের কাছে এখন এইসব না, ওরা আরো মজা পাবে। যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন তো আমাদের সাধারণ একটা তাঁতের শাড়ি পরতাম, একটা খোপা, সাজের অত কিছু ছিল না এরকম, আর সব সময় পায়ে আলতা দিতাম আমি। তো একটু অন্যরকম সবাই আমাকে দেখলাম। বাংলা বিভাগে পড়তাম, তো পয়লা বৈশাখে আমাকে নাম দিয়েছিল
কি? হারানো দিনের পার্বতী। বাহ 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 বাহ। চিকন চিকন ছিলাম তো। আপনি এখনো তাই, আপনি হারানো দিনের পার্বতী হয়ে সব সময় আমাদের মাঝে থাকেন, এই প্রত্যাশা থাকছে। এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাকে, এত মূল্যবান সময় দিয়েছেন বাংলাদেশ টেলিভিশনকে, এত সুন্দর সুন্দর গল্পগুলো করলেন, যেটাতে আমি তো অনুপ্রাণিত হয়েছি, হাজারো দর্শক অনুপ্রাণিত হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই হারানো দিনের পার্বতী অবশ্যই যেন সবসময় এরকম থাকে, এই প্রত্যাশা। তিনি আমাদের মাঝে থাকবেন, আরও নতুন নতুন কাজ দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এবং আমি শ্রাবণ তৌহিদা আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আশা করছি যে আজকের এই গল্প, আজকের এই আড্ডা নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগা দিয়েছে। এরকম প্রত্যাশা নিয়ে, এরকম চেষ্টা নিয়ে আমি শ্রাবণ তৌহিদা আবারও চলে আসব বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।